হোয়াট ননসেন্স! আপনি কি চোখে দেখেন না? আপনার সামনে দিয়ে একজন মানুষ যাচ্ছে, আপনি কিনা তার মুখে কালকের পুরনো পানি ঢেলে দিলেন। কর্কশ কণ্ঠে কথাটা বলে একজন যুবক সামনে পানির বোতল হাতে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা বোরকা পরা মেয়েটির দিকে তাকালো। তোবা নিজের কাছে আহম্মক হয়ে গেছে। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলল, পুরনো পানির জন্য রাগ করেছেন? আপনি চাইলে আমি আজকে টাটকা ঠান্ডা পানি এনে আপনার মুখে ঢেলে দিতে পারি। স্বাধীনের মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। চোখের চশমাটা ঠিক করে কাটকাট গলায় বলল। স্টুপিড মেয়ে! তোবা ভ্রু কুচকে বলল, এই কি বললেন? চোখের সাথে সাথে কি কানেও সমস্যা নাকি আপনার? তোবা তেতে উঠে বলল, বাড়াবাড়ি করবেন না। মানছি আমার ভুল হয়েছে, তাই বলে অপমান তো করতে পারেন না। শুরুতে সরি বললে এভাবে অপমান করতাম না। স্বাধীনের তৎক্ষণাৎ জবাবের বিপরীতে উত্তর গোছাতে তোবার বেগ পেতে হলো। প্রতি উত্তরে বলার মতো কিছু খুঁজে না পেয়ে তোবা অস্ফুট স্বরে বলল। এর জবাব আমি পরকালে গিয়ে নিব। স্বাধীনের ভ্রু কুঁচকে গেল। এমন কথা জীবনে শুনেছি কিনা সন্দেহ। তবুও নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে তখনই একটা মালবাহী ট্রাক খুব জোরে হর্ন বাজিয়ে ওদের পাশ দিয়ে চলে গেল। ওরা বর্তমানে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে। স্বাধীন ট্রাকের থেকে চোখ সরিয়ে তুবার দিকে তাকাতেই থমকে গেল। তুবা দু হাত দিয়ে মাথা চেপে ধরে মৃদু আত্মনাদ করছে। স্বাধীন বিচলিত কণ্ঠে বলল। আর ইউ ওকে? তোবার ফর্সা মুখটা রক্তিম হয়ে গেছে। চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ও যে বেশ অসুস্থ বোধ করছে সেটা বুঝতে আর বাকি নেই স্বাধীনের। তোবা এক পর্যায়ে রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ল। ও এখনো মাথা চেপে ধরে আছে। তা দেখে স্বাধীন চিন্তিত স্বরে বলল। হেই, আপনাকে ঠিক লাগছে না। হাসপাতালে নিয়ে যাব আপনাকে। তোবার অবস্থা অপরিবর্তিত দেখে স্বাধীন আশেপাশে তাকালো কারো সাহায্য নেওয়ার জন্য। এমন সময় তুবা আচমকা রাস্তা থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। একদম স্বাভাবিক হয়ে গেল। এমন ঘটনায় স্বাধীন প্রচণ্ড অবাক হয়ে গেল। একটু আগেই যে মেয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিল সে এখন এতটা স্বাভাবিক কিভাবে হয়ে গেল? স্বাধীন নিজেকে সামলে নিয়ে বলল। ঠিক আছেন আপনি? তুবা হাসি হাসি মুখে স্বাধীনের দিকে তাকিয়ে বলল। আমার আবার কি হবে বাবা? আমি একদম ফিটফাট আছি। স্বাধীনের চোয়াল ঝুলে গেছে। অস্ফুট স্বরে বলল। বাবা। তুবা স্বাধীনের কাজ চাপড়ে মুচকি হেসে বলল। আরে ইয়াংম্যান, তোমাদের মতো ছেলেকে আমার মতো বয়স্ক বুড়ো তো বাবা বলেই ডাকবে। তোমার বয়সে আমিও বেশ খুশি হতাম কেউ আমাকে বাবা বলে ডাকলে। স্বাধীন হতভম্ব হয়ে গেল। ওর চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ও মনে মনে বলল। গলায় ভার্সিটির আইডি কার্ড ঝুলানো, আর এ কিনা বলে সে নাকি বয়স্ক বুড়ো। বয়স্ক বুড়ি বললেও না হয় একটু মানা যেত। তোবা স্বাধীনের গাল টেনে দিয়ে বলল। তা বাবা, তুমি কোথায় পড়াশোনা করছো? স্বাধীন গালে হাত দিয়ে চোখ বড় বড় করে তোবার দিকে তাকালো। ও নিজের চোখ আর কানকে একদম বিশ্বাস করতে পারছে না। এসব কি হচ্ছে ওর সাথে? কোনো প্রাঙ্ক? স্বাধীনের থেকে জবাব না পেয়ে তোবা ওর কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল। কি হলো, উত্তর দাও। স্বাধীন হতভম্ব দৃষ্টিতে তোবার দিকে এখনো তাকিয়ে আছে। ও যেন এখন অন্য জগতে চলে গেছে। তবুও নিজেকে সামলে কোনো মতে বলল। জব করছি। তোবা মুচকি হেসে বলল। ভালো করে নিজের দায়িত্ব পালন করো বাবা, আর জীবনে অনেক উন্নতি করো। বলেই তোবা ধীর পায়ে সামনের দিকে অগ্রসর হলো। আর পেছনে রেখে গেল এক আশ্চর্যান্বিত আহম্মক ছেলেকে, যে নিজের আলগা হয়ে যাওয়া চশমাটা ঠিক করে ওর গমনপথের দিকেই তাকিয়ে আছে। হাসান ফিলার কিচেনে 40 রমণী বিকালের নাস্তা বানাতে ব্যস্ত। ওড়না দিয়ে মুখের ঘামটুকু মুছে নিয়ে তানিয়া ইসলাম বলল। বুঝলি শিনু, আজ এতটুকুই থাক। সাজিদ ভাই আর উনি তো বাসায় নেই, শুধু বাচ্চারা আছে। ওরা আর কতই বা খাবে। পুডিংটা নামিয়ে রেখে সানিয়া সিনু টিটকারি দিয়ে বলল। বাচ্চাদের যদি পুরো একটা রুম ভর্তি খাবার দিই তবুও ওরা সব খাবার সাবার করে দিবে। ওদের মতো পেতুক এই দুনিয়ায় নেই। সানিয়া সিনুর কথা শুনে তানিয়া হেসে উঠল। হঠাৎ ড্রয়িং রুম থেকে কোনো অল্প বয়সী মেয়ের আর্তনাদ ভেসে আসতেই সিনু দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার ভেবলি মেয়েটা মনে হয় আবারও উল্টে পড়েছে। ধূপধাপ করে শুকনো মেঝেতে পড়ে যাওয়ার অভ্যাস যে কবে শেষ হবে আল্লাহ মালুম। বাদ দে তো, আগে গিয়ে দেখি সেহনাজের কি হয়েছে, নয়তো এর হিসাব। সিনু কপাল চাপড়ে বলল। চুপ কর তানি, পরের লাইন তোমার জানা। তানিয়া কোনো উত্তর না দিয়ে সিনুকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ঠিক যা ভেবেছিল তাই।
শাহনাজ মেঝেতে উল্টো হয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। ওরা দুইজনে গিয়ে দ্রুত ওকে তুলে সোফায় গিয়ে বসিয়ে দিল। শাহনাজ মৃদু গলায় বলতে লাগলো, মাম্মা, ছোট মা কোমরে ব্যথা পেয়েছি। সিনু বলে উঠল। এ আর নতুন কি মা, দাঁড়াও মলম নিয়ে আসছি। বলে সিনু মলম নিতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়ের কোমরে মলম দিয়ে দিল। অতঃপর মেয়েকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাই কি করছে? ভাইয়া ওর রুমে। সিনু কপালে ভাঁজ ফেলে বলল, তার মানে ও এখনো ঘুমাচ্ছে? এই ছেলেকে নিয়ে কি করি, সারাদিন ঘুমের উপরেই থাকে। তানিয়া বিরোধিতা করে বলল, মোটেই না, ছুটির দিনগুলোতেই শুধু যা ঘুমায়, নয়তো বাকি দিনগুলো বেশ পরিশ্রম করে পড়াশোনা করে। নিজের ছোট মায়ের কথা টেনে নিয়ে শাহনাজ বলল, আর আমার গাল দুটো সবসময় টেনে টেনে লাল করে দেয়। ওর কথা শুনে সিনু আর তানিয়া একযোগে বলে উঠল, ও তোমাকে অনেক ভালোবাসে তাই এমন করে। শাহনাজ মুখ ভেঙচি কাটল। সিনু কিছু একটা ভেবে দোতলার দিকে পা বাড়ালো। ওর গন্তব্য নিজের একমাত্র আদরের ছেলের ঘর। দরজা খোলা আছে দেখে সিনু নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করলো। দেখলো উদমকায়ে ছেলে তার বেঘুরে ঘুমাচ্ছে। সিনু বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানার কাছে এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, সাবাস, উঠে পড়ো, আর কত ঘুমাবে? আজকের জন্য ঘুমানোর মেয়াদ শেষ। সাবাস ঘুম জড়ানো কণ্ঠে বলল। মাম্মা, আর 5 মিনিট। সিনু ছেলেকে টানতে টানতে বলল, না সাবাস, অনেক হয়েছে, উঠে ফ্রেশ হয়ে নাও। মায়ের কাছে হার মেনে সাবাস আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাথরুমের দিকে চলে গেল। সিনু সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বিছানা গোছাতে লাগলো। এমন সময় তানিয়া হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলে উঠল, তোমার আবারও অ্যাটাক হয়েছে, ভাইয়া এখনই ফোন করে বললো। সাবাস বাথরুমের ভিতর থেকে বলে উঠল, তার মানে আবার আমাদের অভিনয় করতে হবে? শিট। স্নিগ্ধ বিকাল, সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। একটা সুন্দরী যুবতী ছাদে দাঁড়িয়ে সেই দৃশ্যেরই সাক্ষী হচ্ছে। বাতাসে ওর লম্বা চুলগুলো মৃদু মৃদু উঠছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগে বাধা পড়ল কিছু চেঁচামেচির আওয়াজ শুনে। আয়েশা ভ্রু কুঁচকে শব্দের উৎসের দিকে কান খাড়া করল। বুঝতে বাকি নেই ড্রয়িং রুমে কিছু না কিছু নিয়ে নিশ্চয়ই বেশ ঝামেলা হচ্ছে। আয়েশা চুলগুলো খোপা করে মাথায় ওড়না ভালো মতো দিয়ে নিচে চলে গেল আজকের কাহিনী সম্পর্কে জানার জন্য। ড্রয়িং রুমে পদার্পণ করতেই শাহনাজ উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগলো, আপু আবারও আমাদের অভিনয় করার সময় চলে এসেছে। এবার সবচেয়ে কার্যকরী অভিনয়টা আমি করে দেখাবো। হ্যাঁ, আয়েশা হতাশ শ্বাস ফেলে বলল। তুবা আবারও ট্রমাটাইজড হয়েছে। তানিয়া বলে উঠল, হ্যাঁ মা, তঞ্জিত ভাইয়া ফোন করে বলল, তবে আমাদের কালকে যেতে বলেছে। আজ ভাইয়া আর রাইসা ভাবি সামলে নিবে। আমার ভাতিজিটার যে কি হবে আল্লাহ জানে। আয়েশা ছোট মায়ের গলা জড়িয়ে ধরে বলল, টেনশন করো না তো ছোট মা, আমরা আছি তো। আমরা থাকতে তুবার কিছুই হবে না ইনশাআল্লাহ। তানিয়া সামান্য হাসলো। আয়েশা এক এক করে ড্রয়িং রুমে সবার দিকে তাকালো। শাহনাজ কোমরে হাত দিয়ে সোফায় বসে আছে। নিঃসন্দেহে আবারও চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল। মাম্মা কপালে হাত দিয়ে বসে আছে। আর সবশেষে নিজের যমজ ভাই সাবাসকে দেখলো ও নিশ্চিন্ত মনে একটা একটা করে বাদামের খোসা ছাড়াচ্ছে এবং ওপরে ছুঁড়ে মুখের মধ্যে লুফে নিচ্ছে। চোখ মুখ কুচকে সেই দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আয়েশা তানিয়াকে বলল, মাম্মার পটলা 3টা তো এখানেই আছে, তা তোমার পটলা মানে তুষার কোথায় ছোট মা? তানিয়া কিছু বলার আগে শাহনাজ বলে উঠল, তুষার ভাই কিছু বই কিনতে গেছে। অন্যদের বেলা যেমন তেমন, কিন্তু তুষারের প্রসঙ্গ আসলেই সব তথ্য তোর থেকে পাওয়া যায়। ব্যাপার কি সেজু? শাহনাজ থতমত খেয়ে গেল। আমতামতা করে বলল, আসলে আপু ওনাকে যাওয়ার সময় দেখেছিলাম। একটা আলিশান লাইব্রেরিতে অনেক মানুষ, বিশেষ করে যুবক যুবতীরা নিজেদের জ্ঞানের তৃষ্ণা মেটানোর অভিপ্রায়ে এসেছে। এমন কোনো বই মনে হয় নেই যেটা এই লাইব্রেরিতে উপস্থিত নেই। একজন যুবক ঘুরে ঘুরে তার কাঙ্ক্ষিত বইয়ের উপস্থিতি খুঁজে বের করতে ব্যস্ত। অবশেষে খুঁজে পেয়ে সেটা নিতে যাবে, তখনই উল্টো দিক থেকে একটা টান অনুভব করলো। যুবকটাও নিজের দিকে জোরে টান দিল। অপর পাশ থেকেও টানের জোর বেড়ে গেল। এভাবে টানাটানির এক পর্যায়ে যুবকটি সাফল্য পেল। বইটা নিচে নামাতেই একটা মিষ্টি দেখতে মেয়ের মুখ দেখা গেল, যার রাগী মুখটা সামনে যুবকটি দেখে মুহূর্তের মধ্যেই শীতল হয়ে এলো। মুখে হাসি ফুটে উঠল। দ্রুত অপর পাশের থেকে দৌড়ে যুবকটির সামনে এসে বলল,
হাই, কেমন আছেন? তুষার ফর্সা কপালে ভাঁজ ফেলে বলল, ডু আই নো ইউ? সম্ভবত না, কিন্তু আপনাকে আমি চিনি। আমরা একই হাই স্কুলে পড়তাম। আপনি তো টপ স্টুডেন্ট ছিলেন। আপনি কি কে না চিনি? ধন্যবাদ। বলে তুষার যেতে ধরলে মেয়েটি চটজলদি বলে উঠল, আরে থামুন একটু। হোয়াট? উম, আপনার নাম্বারটা দেওয়া যাবে? মানে আপনার থেকে সাজেশন নিতাম কিভাবে টপ করতে হয়। তুষার অত্যন্ত শীতল স্বরে বলল, আমার টপ করার একটাই কারণ, আমি কখনো কারোর নাম্বার চাইনি তার থেকে সাজেশন নেওয়ার জন্য। মেয়েটা থতমত খেয়ে গেল। সেটা পাত্তা না দিয়ে তুষার আরও কয়েকটা বই নিজের ব্যাকপ্যাকে ভরে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। লাইব্রেরিতে বিদ্যমান সবাই এক নজর হলেও তুষারের দিকে তাকিয়েছে। এমন লাবণ্যময়ী ফর্সা ছেলে সচরাচর দেখা যায় না। ব্যালকনির আধো আলোয় এক প্রবীণ দম্পতি চিন্তিত হয়ে বসে আছে। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে রায়সা ইকবাল বলে উঠল, আমাদের মেয়েটার এই পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাধিটা কবে শেষ হবে চিরকুমার স্বামী? তানজিদা ইসলাম তপ্ত শ্বাস ফেলে বউয়ের গালে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, এবার বেস্ট একজন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা করাবো দুবার। সবটা আল্লাহ ভরসা। তার আগে মেয়ে যে নিজেকে আমার বাবা মানে তোমার শ্বশুর ভাবছে সেটা মিটমাট করি। দুজনে বসা থেকে উঠে রুমের বাইরে চলে গেল। ড্রয়িং রুমে যেতেই দেখলো তুবা একটা সাদা পাঞ্জাবি পরে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলছে, আমাকে মেয়েদের পোশাক পরিয়ে রেখেছিলে কেন বৌমা? মানুষ দেখলে কি বলতো শুনি? এই বয়সে এসে আমার ইজ্জত হারাতে হতো। ছে! রায়সা আর তানজিদা দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। অতঃপর রায়সা বলে উঠল, মাফ করবেন বাবা, ভুল হয়ে গেছে। এই ভুল আর কোনো দিনও ভুলেও হবে না। আপনি আমাকে ভুল করে মাফ করে দিন। তুবা ভ্রু কুচকে বলল, কি ভুল ভুল শুরু করছো বৌমা? রায়সা কিছু বলার আগেই তানজিদা বলে উঠল। তুবা মামুনি। রায়সা ওর পায়ে আস্তে করে একটা লাথি দিতেই তানজিদা নিজেকে শুধরে নিয়ে বলল, মানে বাবা, তোমার বৌমার মাথা খারাপ হয়ে গেছে, বয়স হচ্ছে তো, তাই কখন কি বলে নিজেও জানে না। রায়সা কটমট দৃষ্টিতে তানজিদের দিকে তাকালো। তা দেখে তানজিদ ভয়ে একটা ঢোক গিলল। তুবা যে নিজেকে তানজিদের বাবা তাহির ইসলাম ভাবছে সে হেসে উঠল। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বলল, বউয়ের সাথে লাগতে যেও না, এর ফল খুব একটা ভালো হয় না। আমিও তোমার মায়ের সাথে বুঝে শুনে কথা বলি। বলে আবারও সামান্য হাসলো। তা দেখে তানজিদ আর রায়সা জোরপূর্বক হাসলো, নয়তো তুবা ওদের সন্দেহ করতে পারে। তুবা হাসি থামিয়ে বলল, ও হ্যাঁ, সে কোথায়, মানে তোমার শাশুড়ি? একজন আশীর্ধ বৃদ্ধা মহিলা ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, এই যে আমি। তোবা ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর সবাই মিলে ডাইনিং টেবিলে চলে গেল। তোবা ব্যতীত কেউ খেতে পারছে না, গলা দিয়ে খাবার নামতেই চাচ্ছে না। তোবা নিজের খাওয়ার পাশাপাশি বৃদ্ধা মহিলা তুলি বেগমের প্লেটে এটা সেটা তুলে দিচ্ছে। তুলি বেগম তোবার দিকে তাকিয়ে একটা মেয়েকে হাসি দিয়ে ছেলে আর ছেলের বউয়ের দিকে অসহায়ভাবে তাকালেন, যারাও একই দৃষ্টিতে বিচলিত চিত্তে ওনার দিকেই তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষে তোবা নিজের দাদি মানে বউকে নিয়ে রুমে চলে গেল। দুজনে বিছানায় পাশাপাশি বসে আছে। তোবা কিছুক্ষণ পর তুলি বেগমের চুলগুলোয় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার সৌন্দর্য এখনও আমাকে মুগ্ধ করে তুলি। বৃদ্ধ বয়সে এসেও তোমার প্রতি আমার ভালোবাসা কমেনি। তুলি বেগম নিজের ফোকলা দাঁতগুলো বের করে জোরপূর্বক হাসলেন। তোবা ওনাকে টেনে নিজের বুকের ওপর এনে বলল, আজ আমার বুক তোমার বিছানা, এখানেই নিদ্রায় তলিয়ে যাও বউ। আজকে তোমার কাজ ছাড়া করব না আমি। তুলি বেগম দারুণ ফ্যাসাদে পড়ে গেলেন। আহম্মক হয়ে নিজের নাতনির বুকে মাথা দিয়ে রাখলেন, যে কিনা নিজেকে ওনার স্বামী বলে দাবি করছে। কয়েক মুহূর্ত পর তুবা একটা কবিতা বলতে লাগলো। তা শুনে তুলি বেগম মনে মনে বললেন, হায় আল্লাহ, এই কবিতা উনি আমাকে শোনাতেন, এটা তুবা কিভাবে জানলো? আল্লাহ, মানছি আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারি না। উনার মৃত্যুর পর পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, কিন্তু তাই বলে নাতনির মাধ্যমে নিজের স্বামীকে দেখতে চাইনি। একটা যুবতী মেয়েকে কিনা নিজের স্বামী হিসেবে মানতে হচ্ছে। জীবনে এই শেষকালে এসে কি মুসিবতে পড়লাম। ওগো শুনছেন, দেখুন তুবা আপনার সতীন হয়েছে। সূর্যি মামা সবেমাত্র উকি দিয়েছে।
তখনই তুবার চিৎকারে বাড়ির মধ্যবয়স্ক আর বয়স্ক মানুষ 3জন ধরফড়িয়ে উঠে পড়ল। ঘটনা কি বোঝার জন্য দ্রুত ছুটে তুবার চিৎকারের উৎসের দিকে যেতে লাগলো। গিয়ে দেখলো তুবা বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে নিজের লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে আছে। রাইসা এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? তুবা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, বৌমা, আমার চুল এত বড় কবে হলো? বিদেশি তেল রোজ লাগিয়ে দিতে নাকি আমায়? তোবার কথা শুনে 3জনই ভ্যাবাচাকায় পড়ে গেল। এই বিষয়টা তো ভেবেই দেখেনি ওরা। কারো থেকে কোনো জবাব না পেয়ে তুবা পুনরায় বলে উঠল, ঠিক আছে তানজিৎ বাবা, আমাকে সেলুনে নিয়ে চল তো, চুলগুলো কাটিয়ে আনি। 3জনই তৎক্ষণাৎ সমস্যারে চেঁচিয়ে উঠে বলল। না। তুবা অবাক হয়ে বলল, কি হলো? চিৎকার করলে কেন সবাই? তুবা নিজের চুলের প্রতি কতটা সেন্সিটিভ সে বিষয়ে সকলেই অবগত। নর্মাল হওয়ার পর যদি দেখে ওর মাথায় চুল নেই তাহলে সকলকেই টাকলা বানিয়ে দেবে নিশ্চিত। ওরা 3জনে একে অপরের দিকে অস্থিরভাবে তাকাচ্ছে। এখন কিভাবে বিষয়টা সামলাবে সেটা মাথায় আসছে না। হঠাৎ তুলি বেগম বলে উঠলেন, তুবা মানে আপনি প্লিজ চুল কাটবেন না। তুবা ভ্রু কুচকে বলল, কেন? আসলে আপনাকে লম্বা চুলে অনেক সুন্দর লাগে। কিন্তু তোমার তো লম্বা চুল পছন্দ না। আমার চুল অল্প একটু বড় হলেই বাড়ি মাথায় তুলে রাখতে, চুল না কাটা পর্যন্ত। তুলি বেগম ঢোক গিলে ছেলে আর ছেলের বউর দিকে তাকালেন। কয়েক মুহূর্ত পর আবারও তুবার দিকে তাকিয়ে বললেন, আরে তখন আমার আবেগের বয়স ছিল, এখন বিবেকের বয়স। আমরা হলাম প্রাচীন যুগের মানুষ, আর প্রাচীন যুগে লম্বা চুল ছেলেদের সৌন্দর্যের প্রধান আকর্ষণ ছিল। তুবা পুনরায় আয়নার দিকে তাকিয়ে নিজের চুলগুলো দেখতে দেখতে বলল, মন্দ বলনি, এতদিনে একটা আক্কেলওয়ালা কথা বলেছ। তুলি বেগম ঘোরের মধ্যে থেকে খেকিয়ে উঠে বললেন, তার মানে এতদিন বেহুদা কথা বলতাম? আপনার সাহস কী করে হলো আমাকে এভাবে অপমান করার? তানজিৎ আর রায়সা আহম্মক হয়ে মায়ের দিকে তাকালো। কণ্ঠটা নিচু করে তানজিৎ দাঁতে দাঁত চেপে বলল, আম্মু, এটা তুবা, বাবা না। তুলি বেগম থতমত খেয়ে নিজেও আস্তে করে বললেন, আসলে এত বছরের অভ্যাস তো, তাই ভুলে ধমক দিয়ে ফেলেছি। তোর বাবার সাথে কোনো অবস্থায় আমি ঝগড়াতে হার মানব না, যদিও সেটা তুবার মাধ্যমে থাকা উনি হোক না কেন। তানজিৎ দীর্ঘশ্বাস ফেলে বলল। ওহ ম্যান। রায়সা তানজিতের পেটে গুঁতা মেরে ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। অন্যদিকে তুবা সামান্য হেসে বলল, বয়সের ভারে নুয়ে পড়েছ, তবুও তোমার তেজ কমেনি। মেয়ে মানুষ আসলেই ভয়ঙ্কর, বাচ্চা থেকে বুড়ি সবাই। তুলি বেগম আবার হুঁশ হারিয়ে কিছু বলতে ধরলেই তানজিৎ মাকে ইশারায় বলল, মা, এটা তুবা, নিজেকে সামলাও। তুলি বেগম লজ্জিত ভঙ্গিতে হেসে চুপ করে থাকলেন। তুবা আবারও আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আচ্ছা আমার দাড়ি। সামনের কথা কি হতে পারে বুঝতে পেরে রায়সা জোরে বলে উঠল, আরে সর্বনাশ বাবা, আপনার ওষুধের সময় হয়ে এসেছে। তুবা পিছু করে বলল, কিন্তু বৌমা আমার দাড়ি। তানজিৎ তুবাকে থামিয়ে দিয়ে ওকে ধরে ধরে সোফায় বসিয়ে দিতে দিতে বলল, বাবা থামো তো, সারাদিন শুধু পটর পটর করে কথা বলতেই থাকো, তো বলতেই থাকো, কম করে কথা বলো। কবে না জানি দম আটকে যায় তোমার। তুবা আবারও গালে হাত দিয়ে দাড়ি শব্দটা উচ্চারণ করার সাথে সাথে তুলি বেগম চিৎকার করে বললেন, এই মরার বুড়ো কি দাড়ি দাড়ি শুরু করেছেন? আপনার দাড়িতে ফ্রিতে উকুন বাসা ভাড়া দিয়েছিলেন, তাই সব ছিলে দিয়েছি। আর একবার যদি দাড়ির কথা বলেন তো জিব্বাও ছিলে দেব। রায়সা তানজিৎ হতভম্ব হয়ে রাগে গজগজ করতে থাকা তুলি বেগমের দিকে তাকালো। তুবা কাচুমাচু মুখে বলল, দেখছো, তোমাদের মা এই বয়সে এসেও আমাকে হুমকি দেয়। আমি খুব দ্রুতই বৃদ্ধ নির্যাতনের মামলা দিতে যাবো এই বুড়ির নামে। তুলি বেগম গর্জন করে বললেন, কি আমি বুড়ি? আরে বয়স আপনার হতে পারে, কিন্তু আমি এখনো ইয়াং আছি। তানজিৎ কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এখানে তো দেখছি রুগী দুইটা, এক আমার মেয়ে, দুই আমার মা। কবে না জানি আমার বাড়িটা পাগলা গারদে পরিণত হয়। একজন নিজেকে অন্য কেউ ভাবছে, আর একজন তার সাথে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ঝগড়া করছে। হঠাৎই পাশে তাকিয়ে দেখলো তুবা নেই। ও উঠে গিয়ে তুলি বেগমের সাথে ঝগড়া করছে, আর রায়সা ওনাদের দুইজনকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
এইসব থেকে তানজিদ আর এক দফা নিজের কপাল চাপড়ালো। বেশ কয়েক মিনিট পর তোবা ক্লান্ত হয়ে ধপ করে তানজিদের পাশে বসে হতাশ কণ্ঠে বলল, হেরে গেছি, বরাবরের মতো এবারও তোর মায়ের কাছে হেরে গেলাম। তানজিদ তোবার দিকে চোখ তুলে তাকালো। তোবাকে একদম তাহির ইসলামের মতোই পরাজিত সৈনিক লাগছে। উনিও ঝগড়ায় হেরে গেলে এভাবে ক্লান্ত হয়ে বসে পড়তেন। তোবার থেকে চোখ সরিয়ে তানজিদ বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। হাসান ভিলার সবাই ব্যস্ততার সাথে কাজ করে চলেছে, কারণ তাদের গন্তব্য এখন তানিয়া ইসলামের বাবার বাড়ি, যেখানে তুবা সকলের মাথা খারাপ করে দিচ্ছে। ব্রেকফাস্ট করা শেষে সবাই যে যার রুমে চলে গেছে তৈরি হওয়ার জন্য। তানিয়া ইসলাম বোরকা পরে ড্রয়িং রুমে এসে গলা খানিকটা উঁচিয়ে বলল, বাচ্চারা দ্রুত আসো। বাবা, ধ্যাত, তুবা আমাদের না দেখতে পেয়ে ভাইয়া ভাবিকে পাগল করে দিচ্ছে, একটু তাড়াতাড়ি করো। তানিয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে আয়েশা আর শাহনাজ নিচে আস্তে আস্তে বলল, এসে গেছি ছোট মা।